আদ্র শোন, আমরা তাহলে পরশু মুক্তমণিতে যাব। হ্যাঁ, সেটাই ভালো হবে। আদ্র মুক্তির দিকে অবাক হওয়ার ভঙ্গিতে তাকিয়ে বলল, তুই আমাকে এত ভালো করে বলছিস কেন? তুই আমাকে অর্ডার দে, তুই যা বলবি আমাকে তো তাই করতে হবে। হ্যাঁ, আমি যা বলি তোকে তাই করতে হবে। আদ্র, তুমি এখন মুক্তির ওপর রাগ করছো কেন? ও তো ভালো কথাই বলেছে। আরে, ও তো সব সময় আমার সাথে এরকম করে, শুধু শুধুই আমার উপর রাগ দেখায়। হ্যাঁ, আমি তো তোমার উপর শুধু শুধুই রাগ দেখাই। রাগ দেখে যা অবস্থা করিস, আমার আর রাগ না দেখালে তো আমাকে তোর কথায় উঠতে হতো, আবার বসতে হতো। কেন, আমি কি তোর বউ নাকি যে আমার কথায় তোকে উঠতে হবে আবার বসতে হবে? শোন, আমার বউ না আমাকে তার কথাই নাচাতে পারবে না। ও তাই নাকি? এই কথা সব পুরুষই বিয়ের আগে বলে, পরে ঠিকই বউয়ের কথাই উঠে আর বসে। মুক্তি হেসে বলল, আমাদের আদ্র একটু তাড়াতাড়ি বউয়ের বসে চলে যাবে। আদ্র রেগে গেল। এই যা, তোর সাথে কথা বলাই আমার উচিত না। মুক্তি হাসল। আদ্র সুমি ভাবির দিকে তাকিয়ে আবারও দাঁতে দাঁত চেপে বলল, এই বড় ভাবি, তোমরা ওকে বিয়ে দিচ্ছ না কেন? বিয়ের আগ পর্যন্ত ও আমার ঘাট থেকে নামবে না। আর অবশ্য এই শাকচুন্নিকে কেই বা বিয়ে করবে? মানুষের চোখে তো আর সমস্যা নেই যে ওকে পছন্দ করবে। মুক্তি হেসে বলল, ও তাই নাকি? তাহলে একটা কাজ কর, কেউ যদি আমাকে বিয়ে না করে তাহলে তুই আমাকে বিয়ে করে ফেল। সিরিয়াসলি? হ্যাঁ। আমাকে কি সুখে থাকতে ভূতে খেলিয়েছে যে তোকে বিয়ে করব? তোকে আমি কেন, কেউ তোকে বিয়ে করে শান্তিতে থাকতে পারবে না। রিয়েলি? হ্যাঁ। আদ্র, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। এই সুযোগ কিন্তু দুবার নাও আসতে পারে। সুন্দরী নিজে তোমাকে প্রস্তাব দিয়েছে। আরে কি বলছো পলাশ ভাইয়া? এই শাকচুন্নিকে বিয়ে নিয়ে ভাববো? ও তো একটা পেতনি। সবাই হেসে উঠল। তখনই রাজু সাহেব অফিসের কিছু কাজের জন্য হৃদয়, রাহাত আর রুবেলকে ডেকে পাঠালেন তার ঘরে। আদ্র মোয়ের দিকে তাকিয়ে ভঙ্গিমা করে বলল, আচ্ছা আপু, আমার মনে হয় আকাশ ভাইয়ার চোখে সমস্যা আছে, তাই তো ওকে পছন্দ করেছে। নাকি এখন ওনার চোখ ঠিক হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নেই? খোঁজ খবর থাকবে না কেন? একটু আগেও তো আকাশ আর তার বাবা এসেছিল আমাদের বাসায়। আকাশ দাদির হাত ধরে কত অনুরোধ করে গেল, দাদি প্লিজ আপনি আঙ্কেলকে বুঝান, আমি যেভাবেই হোক মুক্তিকে চাই। রেখা ভাবি আকাশকে নকল করে কথাটা বলল। রেখা ভাবির কথা শুনে মৌ, পলাশ, সুমি আর জুই জোরে হেসে ফেলল। আদ্র কোনো কথা বলল না। মুক্তি আর প্রিয় নীরব হয়ে রয়েছে। আদ্র মুস্কি হেসে বলল, দাদিকে যেহেতু রিকোয়েস্ট করেছে তাহলে তো মনে হয় বিয়েটা হয়ে যাবে। আদ্র মুখটা মলিন করে কথাটা বলল, আকাশ ভাইয়া অনেক ভালো একটা ছেলে, উনি মুক্তকে খুব ভালো রাখবেন। কিন্তু মুক্ত, তুই যদি কি আকাশ ভাইয়ের কাছে ভালো থাকবি, ওনাকে ভালোবাসতে পারবি তো? আদ্র মুক্তির চোখে চোখ রেখে কথাটা বলল। মুক্তির সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে আশেপাশে সবার দিকে তাকালো। আদ্রর কথা শুনে সবাই হকচকিয়ে গেল। সবাই অবাক হলো। আদ্র মুক্তির মুখের সামনে এগিয়ে গিয়ে বলল, ভেবেচিন্তে নিস কিন্তু, দেখিস কোনো ভুল যেন না হয়ে যায়, তাই না প্রিয়া? শেষের কথাটা আদ্র প্রিয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মুচকি হেসে বলল। কথাটা বলে সাথে সাথে তার মুখটা মলিন হয়ে গেল। প্রিয়াও মুক্তির দিকে তাকিয়ে কোনো কথা বলল না। সবাই নীরবতা পালন করছে, কারো মুখে কোনো কথা নেই। একটু পর আদ্র সোফা থেকে উঠে দিলারা বেগমের ঘরে চলে গেল। একে একে সবাই উঠে চলে গেল। প্রেম ফোনে কথা বলে এসে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। সে একাই সোফায় বসে পড়ল। আদ্রকে দেখে সে কিছুতেই সমীকরণ মিলাতে পারছে না। আদ্র চোখে সে অন্য কিছু দেখতে পেয়েছে। মুক্তির চোখেও আদ্রর জন্য সে কিছু একটা খুঁজে পেয়েছে। সেটা কি ভালোবাসা নাকি গভীর বন্ধুত্ব, যে বন্ধুত্ব ভালোবাসাকেও হার মানায়? আদ্র মুক্তির ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। মুক্তি 2 কাপ কফি নিয়ে তার ঘরের বারান্দায় এলো। আদ্র, এই রে কফি। আদ্র রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। আদ্র। মুক্তি একটু জোরে আদ্রকে ডাকলো। মুক্তির ডাক শুনে আদ্রর ধ্যান ভাঙলো। আদ্র মুখটা অন্য পাশে ঘুরিয়ে হাত দিয়ে তার চোখ মুছে মুক্তির দিকে তাকালো। ও, তুই এসে গেছিস?
মুক্তি আদ্রর দিকে কফির মগ বাড়িয়ে দিল। আদ্র কফির মগটা হাতে নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। কি হয়েছে তোর? কি আবার হবে? তুই ওই দিকে তাকিয়ে থাকলে আমি তোর সাথে কথা বলবো কিভাবে? আদ্র মুক্তির দিকে তাকিয়ে বলল। কি বলবি বলে ফেল। মুক্তি আদ্রর দিকে তাকিয়ে আছে। আদ্র মুক্তির থেকে চোখ সরিয়ে নিল। মুক্তি হাসল। তুই আমার দিকে তাকাচ্ছিস না কেন? মুক্তি আদ্রর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। আদ্র মুক্তির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু জোর গলায় বলল, না, আমি তোকে কতবার বলেছি তুই আমাকে টাচ করবি না। কেন? আমি তোকে টাচ করলে সমস্যা কোথায়? মুক্তি, আমরা আগের মতো ছোট নেই, আমরা এখন অনেক বড় হয়েছি। তোর আমাকে টাচ করা মানুষের চোখে খারাপ দেখাবে। মুক্তি আদ্রকে মুখ ভেঙচি কেটে কফির মগে চুমুক দিল। সে আদ্রর কথা কোনো গুরুত্বই দিল না। আদ্র মুক্তির দিকে তাকিয়ে হাসল। মুক্তি আর চোখে আদ্রর দিকে তাকালো। তারপর দুজনে একসাথে হাসলো। আদ্র মনে মনে বলছে, আমি তোর উপর রাগ করে থাকতে পারি না কেন? আমি যে চাই আমি সব সময় তোর উপর রাগ করে থাকতে। মুক্তি আর আদ্র অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে গল্প করলো। তারপর রাতে আদ্র আর লায়লা বেগম খাওয়া দাওয়া শেষে সবার কাছে বিদায় নিয়ে চলে গেল। রাত 12টা বাজে। মুক্তি বিছানায় শুতে যাবে। ঠিক সেই সময় মুক্তির ফোন বেজে উঠল। মুক্তি ফোন হাতে নিতেই দেখলো প্রেম ফোন দিয়েছে। মুক্তি ফোন রিসিভ করলো না। প্রেম পরপর 7টা কল দেওয়ার পর মুক্তি ফোন রিসিভ করলো। কি হলো, কল রিসিভ করছো না কেন? আমার তো আপনার সাথে কোনো কথা বলার নেই, তাহলে কেন কল রিসিভ করব? কিন্তু আমার তো তোমার সাথে অনেক কথা বলার আছে। তুমি একটু ছাদে আসবে প্লিজ। কি? না, আমি ছাদে আসতে পারবো না। কেন? আসলে কি সমস্যা? দেখুন, এটা আপনার বাড়ি নয়, এখানে অনেক মানুষ থাকে। কেউ আমাদের এত রাতে একসাথে দেখলে কি মনে করবে আপনি বুঝতে পারছেন? এই জন্যই তো বললাম ছাদে আসতে। এত রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, ছাদে আমাদের কেউ দেখবে না। প্লিজ একটিবার আসো না, বেশি সময় থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনে বলুন কি বলতে চান। না, তুমি ছাদে আসো। আমি ছাদে আসতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি তোমার রুমে আসছি। কি? আপনি এত রাতে আমার রুমে কেন আসবেন? তুমি ছাদে আসতে চাইছো না তো আমি কি করব? আমি আসছি। আমার রুমের দরজা লক করা। তাহলে লকটা খুলে দাও। কেন? আপনার জন্য আমি দরজা লক খুলবো কেন? ওকে, নো প্রবলেম। আমি হাতুড়ি নিয়ে আসছি, দরজা লক ভাঙতে সহজ হবে। আপনি কি আমার সাথে মজা করছেন? তোমার মনে হয় আমি তোমার সাথে মজা করছি? তুমি মনে হয় আমাকে চিনতে পারোনি। আমি এক্ষুনি আসছি, তাহলে তুমি আমাকে চিনতে পারবে। মুক্তি ভয় পেয়ে গেল, যদি সত্যি সত্যি লোকটা চলে আসে দরজার লক ভাঙতে। আচ্ছা ঠিক আছে, আমি ছাদে আসছি। প্রেম মুস্কি হাসলো। তাড়াতাড়ি চলে এসো। কিছুক্ষণ পর মুক্তি ছাদে গিয়ে দেখে প্রেম আকাশের দিকে তাকিয়ে আছে। মুক্তি প্রেমের পেছনে গিয়ে দাঁড়ালো। প্রেম মুস্কি হাসলো। মুক্তি এসেছে প্রেম টের পেয়েও সে পেছন ফিরে তাকাচ্ছে না। মুক্তি খুব অস্বস্তি বোধ করছে। সে একটা শুকনো কাশি দিল। প্রেম মুক্তির দিকে ফিরে তাকাতেই মুক্তির চোখ সরিয়ে ফেলল। প্রেম হাসলো। আপনি কি বলতে চান তাড়াতাড়ি বলুন প্লিজ, আমাকে যেতে হবে, কেউ দেখে ফেলতে পারে। মুক্তি এদিক ওদিক তাকিয়ে কথাগুলো বলছিল। প্রেম বুঝতে পারলো মুক্তি খুব ভয় পাচ্ছে। আচ্ছা, একটা মেয়ে ভয় পেলে তাকে এত সুন্দর লাগতে হবে কেন? প্রেম মুক্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, আপনি কিছু বলছেন না কেন? প্রেম এগিয়ে গিয়ে ছাদের দরজা লক করে দিল। কি হলো, দরজা লাগালেন কেন? কি করব? তুমি তো খুব ভয় পাচ্ছ। দরজাটা লাগিয়ে দিলেই কি ভয় চলে যাবে নাকি? আপনি কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলুন। প্রেম কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, মুক্তি, আর্দ্র তোমার কেমন বন্ধু? মুক্তি কিছুটা আশ্চর্য হয়ে বলল, হঠাৎ করে এই প্রশ্ন? আসলে তোমার আরো বন্ধুদের তো আমি দেখেছি। আমি কি বলতে চাইছি তুমি কি বুঝতে পারছো? আদ্র আর আমি ছোটবেলার বন্ধু। আচ্ছা, আদ্র কি শুধুই তোমার বন্ধু? না, আদ্র বন্ধু ছাড়াও আমার খালাতো ভাই। আপনি জানেন না? প্রেম এবার না হেসে পারল না। আপনি হাসছেন কেন? প্রেম মুক্তির দিকে এগিয়ে গেল। মুক্তি বুঝতে পারলো প্রেম কিছু একটা করবে। সে দৌড় দিতে গিয়েও পারল না। প্রেম খপ করে তার হাতটা ধরে ফেলল। কি
কি করছেন? আমার হাত ধরলেন কেন? ছাড়ুন আমাকে। মুক্তি শত চেষ্টা করেও প্রেমের বলিষ্ঠ হাতের সাথে পেরে উঠল না। প্রেম মুক্তির হাত ধরে টেনে তার কোমরের দুপাশে দুহাত দিয়ে চেপে নিজের বুকের সাথে মুক্তিকে মিশিয়ে নিল। মুক্তি প্রেমের শার্টের কিছু অংশ নিজের মুঠোর মধ্যে নিয়ে শক্ত করে ধরে আছে। দুজনেই চোখ বন্ধ করে আছে। একে অপরের সংস্পর্শে আসার সাথে সাথেই দুজনের শরীরে কাঁটা দিয়ে উঠল। প্রেম চোখ খুলে দেখে মুক্তি চোখ বন্ধ করে রেখেছে। তার ঠোঁট দুটো কাঁপছে। এই কাঁপা কাঁপা ঠোঁট দুটো যেন প্রেমকে ক্রমশই কাছে টানছে। ইচ্ছে করছে ভেজা ঠোঁট দুটোকে এক্ষুনি নিজের ঠোঁটের দখলে নিয়ে নিতে। মুক্তি একটু একটু করে চোখ খুলে প্রেমের চোখের দিকে তাকাতেই তার নেশা ভরা চোখে দেখে নিজের চোখ সরিয়ে নিল। মুক্তি নিজের সর্বস্ব শক্তি দিয়ে চেষ্টা করলো নিজেকে প্রেমের কাছ থেকে ছাড়িয়ে নিতে, কিন্তু সে বিফল হলো। শুধু শুধু শক্তিগুলো কেন ব্যয় করছো? আমি না চাইলে তুমি আমার কাছ থেকে নিজেকে ছাড়াতে পারবে? তুমি এখন পুরো আমার দখলে। আর জানো তো, আমার পছন্দের জিনিস কখনো আমি নিজের দখল থেকে ছাড়ি না, যদি না আমার ইচ্ছে হয়। প্লিজ ছেড়ে দিন আমাকে। আপনার সাথে আর কখনো আমি দেখা করব না। তাই তুমি আমার সাথে দেখা না করে থাকতে পারবে? পাগলের মতো কথা না বলে আমাকে ছাড়ুন। আমি ঘরে যাব, আমার প্রচুর ঘুম পেয়েছে। তো ঘুমাও না তুমি আমার এই বুকে। এই বুকটা তো শুধু তোমার জন্যই হাহাকার করে। মুক্তি খুব লজ্জা পেয়ে গেল। প্রেম মুক্তির কপালে একটা চুমু খেলো। প্রেমের ঠোঁটের স্পর্শ পেয়ে মুক্তি লজ্জাপতি গাছের মতো নুয়ে পড়েছে। মুক্তি, তুমি শুধু আমার, আমি তোমাকে আর কারো হতে দেব না। কাল তুমি যখন ডক্টর আকাশের বাড়িতে যাবে, তুমি শুধু আমার সাথে সাথেই থাকবে। আমার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, আমি শুধু তোমার জন্য যাব। আকাশ যদি তোমার সাথে আলাদা করে কথা বলতে চায়, তুমি কিন্তু যাবে না। আমি কিন্তু তোমার দিকে নজর রাখবো। বুঝতে পেরেছো কি বলেছি? মুক্তি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। মুক্তি প্রেমের কথা শুনছে। এটা দেখে প্রেম খুব খুশি হলো। প্রেম মুক্তির কপালে আবারও আরেকটা চুমু দিল, কিন্তু এবার সে খুব গভীরভাবে চুমুটা দিল। মুক্তির সাথে সাথে চোখ বন্ধ করে নিল। প্রেম মুক্তিকে ছাড়ার ইচ্ছে ছিল না, কিন্তু সে মুক্তিকে ছেড়ে দিল। প্রেমের হাত থেকে ছাড়া পেয়ে মুক্তির সাথে সাথে দৌড়ে ছাদের দরজা খুলে নিচে চলে গেল। মুক্তির যাওয়া দেখে প্রেম হাসলো। মুক্তি খুব সুন্দর একটা গাউন পরেছে, হালকা মেকআপ করে খুব সুন্দর করে সেজেছে। এমনিতেই মুক্তির স্বাস্থ্য খুব ভালো লাগে। রত্না বেগম মুক্তিকে সুন্দর একটা শাড়ি বের করে দিয়েছিলেন পরার জন্য, কিন্তু মুক্তির শাড়ি না পরে বলল, আমি কি শ্বশুর বাড়ি যাচ্ছি নাকি যে শাড়ি পরবো? রত্না বেগম হাসলেন। তিনি আর কিছু বললেন না। সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে চোখ পাকালো। প্রেমের চোখ পাকানোর মানে মুক্তি বুঝতে পারল না। আসলে মুক্তি এত সুন্দর করে সেজেছে দেখে প্রেমের রাগ হচ্ছে। রাজু সাহেব রুনা বেগমকে উদ্দেশ্য করে বললেন, রুনা, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বড় ভাই, বলো। আমাদের তো প্রেমের জন্য ভালো একটা মেয়ে দেখতেই হবে। আলতাফ সাহেবের ছোট মেয়েটাকে তুই দেখতে পারিস। মেয়েটা খুব সুন্দর আর খুব ভালো। আমার তো আলতাফ সাহেবের বাড়িতে যাচ্ছি, তুই এই ফাঁকে মেয়েটার সাথে কথা বলতে পারিস। তোর যদি ভালো লাগে তাহলে আমরা প্রেমের বিয়ের জন্য ওদের কাছে প্রস্তাব পাঠাবো। আমার মনে হয় ওনারা কোনো আপত্তি করবেন না। রুনা বেগম আর প্রেম তাদের কথায় একটু হকচকিয়ে গেল। হ্যাঁ, আমরা একটু আগেই এই ব্যাপারে কথা বলেছিলাম। আমরা সবাই মেয়েটাকে দেখেছি। বয়সে মুক্তি আমার প্রিয়ার সমবয়সী হবে। তুই মেয়েটাকে দেখ, ওর সাথে কথা বল। যদি তোর ভালো লাগে তাহলে এই বিষয়ে হলেও খুব ভালো হবে। রুনা বেগম ছেলের দিকে তাকালেন। প্রেম মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে আছে। পরক্ষণেই ভাইদের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি মেয়েটাকে দেখব। মুক্তি আর চোখে প্রেমের দিকে তাকালো। প্রেম মাথা তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। মুক্তি সে সাথে চোখ সরিয়ে নিল। আকাশদের বাড়ির বাগানের পাশের বড় জায়গাটায় জন্মদিনের অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে। চারদিকে স্টার আকৃতির ফেয়ারি লাইট দিয়ে সাজানো। আলোতে ঝলমল করছে পুরোটা জায়গা। বাগান থেকে ফুলের ঘ্রাণ মৌমাউ করে নাকে দোলা দিয়ে যাচ্ছে। কিছুটা দূরেই আকাশদের বাড়ির সবাই আর তাদের কিছু আত্মীয় স্বজন দাঁড়িয়ে যার যার মতো করে আড্ডা দিচ্ছিল। ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। বেশি মানুষকে দাওয়াত করা হয়নি। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনই সেখানে উপস্থিত ছিল। মুক্তিসহ তার বাড়ির লোক গাড়ি থেকে নামতেই আকাশ আর তার পরিবারের সদস্যরা এগিয়ে এলেন। সবাই সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। আলতাফ সাহেব রাজু সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আমরা আপনাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। সরি, আসলে আমাদের একটু দেরিই হয়ে গেছে। আকাশের মা আয়েশা বেগম মুক্তির কাছে এগিয়ে গেলেন। মুক্তি আয়েশা বেগমকে সালাম দিল। আয়েশা বেগম সালামের উত্তর দিলেন।
খুব সুন্দর লাগছে আমার মুখমাকে। এ কথা বলে তিনি আকাশের দিকে তাকালেন। আকাশ শেষে মাথা নামিয়ে নিল। ওনাদের ভিতরে নিয়ে যাও। এখানে দাঁড় করিয়ে রাখবেন না। এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। চলুন আমরা বাড়ির ভেতরে যাই। সবাই বাড়ির ভেতরে চলে গেল। বিশাল বড় বাড়ি। বাড়ির ভেতরেও হালকা সাজানো হয়েছে। আয়েশা বেগম মুক্তিকে হাত ধরে বাড়ির ভেতরে ঢুকালেন, যেন নতুন বউ বাড়ির ভেতরে ঢুকছে। আয়েশা বেগম মুক্তিকে বাড়িটা দেখিয়ে বললেন, দেখো মা, এত বড় বাড়িতে আমি, আরশি বাবা আর আরোহী থাকি। আকাশ বিদেশ থেকে আসার পর বাড়িটা কিছুটা ভর্তি হয়েছে, কিন্তু ছেলেটা তো বাড়িতে বেশি সময় থাকেই না, এখানে ওখানে ছোটাছুটি করে। তাই আমি আরশির বাবাকে বলছি আমাকে খুব সুন্দর দেখে একটা বউ এনে দাও, যে এই সারাটা বাড়ি মাতিয়ে রাখবে। এই কথা বলে তিনি মুক্তির মুখের দিকে তাকালেন। মুক্তি কিছুটা লজ্জা পেয়ে গেল। প্রেম রাগে কটমট করছে। প্রিয়া তার ভাইয়ের রাগ বুঝতে পেরে প্রেমকে বলল, ভাইয়া তুমি এই ব্যাপারগুলো নর্মাল ভাবে নেওয়ার চেষ্টা করো। দেখো, তোমার আগে মুক্তির জীবন ডক্টর আকাশ এসেছে, আর তোমার ব্যাপারটাও কেউ জানে না। তাই তুমি এমন কিছু করো না যাতে মার মামাদের মাথা নিচু করতে হয়, প্লিজ ভাইয়া। প্রেম কোনো কথা বলল না। সবাই ড্রয়িং রুমে বসলো। আকাশের বড় বোন আরশি আর ছোট বোন আরোহী ছুটে এলো। তোরা পার্লার থেকে চলে এসেছিস, দেখ কারা এসেছে। আরশি আর আরোহী সবাইকে সালাম দিল। আরশি মুক্তির কাছে গিয়ে বসলো। আরশি মুক্তিকে দেখে খুব খুশি হলো। আকাশ আমাকে তোমার ছবি পাঠিয়ে দিল। ছবি দেখেই আমার খুব পছন্দ হয়েছে। এখন তো দেখছি তুমি ছবির থেকেও অনেক সুন্দর। আরশির কথা শুনে আকাশ বাংলা পাঁচের মতো করে ফেললো। আরশি তো হাটে হাড়ি ভেঙে দিল। সবাই জেনে গেল আকাশের কাছে মুক্তির ছবি আছে। প্রেম তো দাঁত চেপে বসে আছে। মনে হচ্ছে তার দাঁতগুলো আজ আস্ত থাকবে না। সব রাগ দাঁতের উপর দিয়ে যাচ্ছে। আরোহী মুক্তির কানে কানে গিয়ে বলল, আমি তোমাকে ভাবি বলে ডাকবো নাকি নাম ধরে ডাকবো? অবশ্য ভাইয়া বলেছে তোমাকে ভাবি বলে ডাকতে, আর সেই জন্য আমি ভাইয়ার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষও খেয়েছি। এখন কি করব চিন্তা করছি। মুক্তি হেসে বলল, তুমি আমাকে নাম ধরে ডাকবে। আচ্ছা ঠিক আছে, পরে যদি ভাইয়া আমার কাছ থেকে ঘুষের টাকা নিতে চায় তাহলে তুমি ভাইয়াকে খুব করে বকা দিবে, তাহলে আর টাকা নিতে পারবে না। মুক্তি, আরোহী আর আরশি একসাথে হেসে উঠল। তাদের দেখে আলতাফ সাহেব আর আয়েশা বেগম খুব খুশি হলেন। অনেক রকমের নাস্তা দেওয়া হলো সবার সামনে। আলতাফ সাহেব ওনার সব আত্মীয় স্বজনদের ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। আয়েশা বেগম ওনার সব আত্মীয় স্বজনদের ইশারা দিয়ে মুক্তিকে দেখালেন। সবাই আশ্বস্ত করলো সবারই পছন্দ হয়েছে। কিছুক্ষণ পর আকাশ আরোহীকে চোখে ইশারা করে উপরে চলে গেল। আরোহী এই কথা বলে মুক্তিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল। আরোহী একে একে তাদের সব রুমগুলো দেখিয়ে শেষে আকাশের রুমে মুক্তিকে নিয়ে ঢুকলো। ঢোকার সাথে সাথে মুক্তি বুঝতে পারলো এটা আকাশের রুম, কারণ রুমে আকাশের অনেক বড় একটা ছবি টাঙানো ছিল। এটা যেন কার ঘর? এটা আমার একমাত্র ভাইয়ার ঘর। এই ঘরটা একটা জিনিসের মিসিং আছে, তুমি বুঝতে পারছো সেটা কি? না, আমার কাছে তো সব ঠিকই লাগছে। তুমি তাহলে ধরতেই পারোনি, এই ঘরটাতে একটা বইয়ের মিসিং আছে। আর সেই মিসিংটা আপাতত পূর্ণ হয়েছে। এই কথা বলতে বলতে আকাশ বারান্দা থেকে ঘরে ঢুকলো। মুক্তি আকাশকে দেখে চমকে গেল। আপনাকে তো নিচে দেখেছিলাম, আপনি উপরে কখন এলেন? তাহলে কি আমি ধরে নিব যে তুমি এত মানুষের মধ্যেই আমাকে দেখছিলে? আকাশের এই কথা শুনে মুক্তি চুপ হয়ে গেল। আরোহী হাসলো। তোমরা একটু কথা বলো, আমি বাইরে দাঁড়াচ্ছি। এই না আরোহী, তুমি যেও। কিন্তু আরোহী নিজের থেকে মুক্তির হাত ছাড়িয়ে নিয়ে কিছু না শুনেই চলে গেল। আকাশ ঘরের দরজাটা লাগিয়ে দিল। কি করছেন? পুরো বাড়িতে মেহমান কেউ দেখে ফেললে কি মনে করবে? কেউ দেখবে না। না না না, আপনি দরজাটা খুলে দিন, আমি চলে যাব। তুমি তো টেনশন করছো কেন? হ্যাঁ, কেউ দেখবে না তো, সবাই নিচে আছে, এখন কেউ উপরে আসবে না। মুক্তি তার দুহাত মোচড়াচ্ছে। সে খুব অস্বস্তি বোধ করছে। আকাশ দেখে হাসলো। আচ্ছা, আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমি তোমাকে কোথায় নিয়ে আসলাম? তুমিই তো আমার ঘরে আসলে। আমাকে কি আপনার বোকা মনে হয়? আমি কিছু বুঝি না। ও, তাহলে তুমি আর কি কি বোঝো? মুক্তি কিছু বলল না। আকাশ হাসলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে একটু বসো না। আকাশ বিছানা দেখিয়ে মুক্তিকে বসতে বলল, কিন্তু মুক্তি বসলো না।
আকাশ মুক্তি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মুক্তি, আমি ভেবেছিলাম তুমি আমাদের বাড়িতে আজ শাড়ি পরে আসবে। এটা ভাবার কারণ? কারণ ভবিষ্যতে এটা তোমার শ্বশুর বাড়ি হতে চলেছে। তুমি আজ প্রথমেই বাড়িতে আসলে, তোমার শাড়ি পরেই আসা উচিত ছিল, বুঝছো? আকাশ মুস্কি হেসে কথাটা বলল। ঠিক আছে, আগে হোক, তারপর শাড়ি পরে আসবো। উফ, সেই সময়টা যে কখন হবে আল্লাহই জানেন। আমি তো সেই দিনটার অপেক্ষায় আছি। মুক্তি আকাশের চোখে মুখে অন্যরকম এক নেশা দেখতে পেল। আকাশ অপলক দৃষ্টিতে মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তি তার চোখ সরিয়ে নিল। তুমি এত সুন্দর কেন মুক্তি? তোমাকে আমি যে রূপেই দেখি সেই রূপেরই বারবার প্রেমে পড়ে যাই। আর আমি সারাটা জীবন ধরে শুধু তোমার ওই প্রেমে পড়তে চাই। তুমি কি আমার হবে মুক্তি? জানি না। আকাশ হাসলো। আকাশ তার কাঠের আলমারি থেকে একটা ব্যাগ বের করলো। ব্যাগটা মুক্তির দিকে এগিয়ে দিয়ে বলল, আমি এটা আমার প্রতি রাতের স্বপ্নে আসা সেই স্বপ্নচারিণীর জন্য নিয়ে এসেছি। জানি না তার পছন্দ হবে কিনা, তবুও একটা দিনও যদি সেটা পরে আসে আমি খুব খুশি হব। কি আছে এটাতে? খুলেই দেখে নাও। মুক্তি ব্যাগটা খানিকটা ফাঁক করে দেখে একটা শাড়ি। কিন্তু আমার তো অনেক শাড়ি আছে। তাতে কি, আমি এটা তোমাকে দিয়েছি, তুমি এটা পরবে, কেমন? আমি এটা এখন নিতে পারবো না। কেন? দেখুন, আমি এখানে খালি হাতে এসেছি। এখন যদি আমার হাতে এই ব্যাগটা সবাই দেখে, তাহলে জিজ্ঞেস করবে কে আমাকে এটা দিয়েছে। আমি তখন কি বলবো? বলবে আমি দিয়েছি। কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করছি। কি করবেন? করব কিছু একটা, তুমি এটা আমার কাছে দাও। মুক্তি ব্যাগটা আকাশের হাতে দিল। আমি এখন যাব, প্লিজ, আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না, তুমি একটু দাঁড়াও, আমি দেখি বাইরে কেউ আছে কিনা। ওদিকে হঠাৎ করে প্রেমের চোখ পড়লো মুক্তি নিচে কোথাও নেই। সে আকাশকেও নিচে কোথাও দেখতে পেল না। সে পাগলের মতো মুক্তিকে আশেপাশে সব জায়গায় খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেল না। সে সিঁড়ি দিয়ে উপরে আসতেই দেখে আকাশ, মুক্তি আর আরোহী দাঁড়িয়ে আছে। মুক্তি আর আকাশ যতক্ষণ রুমে ছিল, প্রেম সেটা দেখতে পায়নি। তার আগেই তারা রুম থেকে বেরিয়ে গেছে। আকাশ মুক্তিকে আরোহীর কাছে রেখে অন্য সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। প্রেম মুক্তির সাথে আকাশকে দেখে রাগে তার সারা শরীরের রক্ত গরম হয়ে গেল। শরীরের প্রতিটি রগ যেন ফেটে বেরিয়ে যেতে চাচ্ছে। সঙ্গে সঙ্গে তার চোখ লাল হয়ে গেল। চোখ থেকে যেন এই মুহূর্তে রক্ত বের হবে। মুক্তি আরোহীর সাথে হাসতে হাসতে সামনে এগোতেই প্রেমকে দেখে তার পা থেমে গেল। মুখটার সাথে সাথে মলিন হয়ে গেল। প্রেমের চোখ দেখে ভয়ে মুক্তির শরীর কাঁপছে। তার পা যেন নিস্তেজ হয়ে পড়েছে। সে হাঁটতে পারছে না। প্রেম কোনোভাবে নিজেকে সামলে নিচে চলে গেল। কি হলো মুক্তি, চলো। তুমি নিচে যাও, আমি একটু পরে আসছি। কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? না, এমনিতেই, তুমি যাও, আমার সমস্যা হবে না। আরোহী নিচে চলে গেল। মুক্তি উপর থেকে দেখতে পেল প্রেম কারোর সাথে কোনো কথা না বলে বাড়ি থেকে বের হয়ে গেল। প্রেম চলে যাওয়ার পর মুক্তি নিচে নেমে এলো। রত্না বেগম আরোহীকে কাছে ডাকলেন। এসো আরোহী, তোমার সাথে পরিচয় করিয়ে দেই। রত্না বেগম রুনা বেগম আর প্রিয়াকে দেখিয়ে বললেন, উনি হচ্ছেন আমার ননদ, আর ও প্রিয়া, আমার বাগ্নী। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি আন্টি, ভালো। আন্টি, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। ও আমার মেয়ে প্রিয়া। মুক্তি আর প্রিয়া একই সাথে একই কলেজে পড়ে। ও, মুক্তি তাহলে আপনাদের বাসায় থাকে? রুনা বেগম হেসে বললেন, হ্যাঁ। আরোহী প্রিয়ার কাছে গিয়ে গল্প জুড়ে দিল। কি, কেমন লাগলো? ভালো তো, খুব ভালো। তো প্রেমকে ডেকে একটু পরিচয় করিয়ে দাও না, প্রেমের পছন্দই তো সবার আগে। রুনা বেগম কিছু বললেন না। রত্না বেগম আশেপাশে তাকিয়ে বলেন, প্রেম কোথায়? প্রেমকে একটা ফোন দাও। হ্যাঁ, এই ছেলেটা যে কোথায় গেল। আচ্ছা, আমি একটা ফোন দেই। রুনা বেগম ফোন বের করে প্রেমের ফোনে কল দিল। হ্যাঁ মা, বলো। তুই কোথায় বাবা? আমি তো তোকে দেখতে পাচ্ছি না। আমি বাড়ির বাইরে আছি মা। বাড়ির বাইরে কি করছিস তুই? এটা মোটেও ভালো দেখাচ্ছে না বাবা, তুই তাড়াতাড়ি চলে আয়। প্রেম একটু বিরক্তি নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আসছি। প্রেম কিছুক্ষণ পরে ফিরে এলো। রুনা বেগম প্রেমের কাছে গিয়ে বলল, তোর কি শরীর খারাপ লাগছে? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? না মা, আমি ভালো আছি। রত্না বেগম প্রেমকে দেখতে পেয়ে সুমিকে ডেকে বললেন প্রেমকে আরোহীর সাথে পরিচয় করিয়ে দিতে। প্রেম, তুমি এসেছো? তোমাকে কখন থেকে খুঁজছি। কেন ভাবি? এসো, একজনের সাথে তোমার পরিচয় করিয়ে দিই।
একটু দূরে মুক্তি, আরোহী, প্রিয়া, মৌ আরো সবাই দাঁড়িয়ে আড্ডা দিছিল। মুক্তি দূর থেকে প্রেমকে দেখতে পেয়ে একটু ঘাবড়ে গেল। সুমি ভাবি প্রেমকে এক প্রকার ধরেই নিয়ে এলো। মুক্তি আর চোখে প্রেমের দিকে তাকালো, কিন্তু প্রেম মুক্তির দিকে তাকাচ্ছেই না। সুমি আরোহীকে উদ্দেশ্য করে বলল, আরোহী, তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দিতে এসেছি। আরোহী উৎসাহ নিয়ে সুমি ভাবির দিকে তাকালো। এই যে, উনি হলো আমার দেবর। ফুপুমণিকে তো তুমি অলরেডি চিনেই ফেলেছ। ও হচ্ছে আমাদের একমাত্র ফুপিমণির একমাত্র ছেলে, প্রিয়ার বড় ভাই। কানাডা থেকে পড়াশোনা শেষ করে এসেছে, এখন নিজের ব্যবসা দেখাশোনা করবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো, আপনি ভালো আছেন? প্রেম এই কথাটা একটু জোরে জোরেই বলল, যাতে মুক্তি শুনতে পায়। আরোহী কিছুটা লজ্জা পেল। এই আরোহী, চলো এইদিকে যাই, ওই দিকটা খুব সুন্দর। এই প্রেম, তুমিও চলো আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, চলুন, তোমরাও চলো। আরোহী সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা যাব না, তুমি যাও, আমরা এখানেই ঠিক আছি। কিন্তু আর কিন্তু করতে হবে না, ওরা যাবে না, আমি তো তোমার সাথে যাচ্ছি। এই প্রেম, তুমিও চলো। প্রেমও বাধ্য ছেলের মতো সুমির পেছন পেছন গেল, আর সুমি ভাবি আরোহীর হাত ধরে নিয়ে গেল। প্রিয়া তো অবাক হয়ে আছে তার ভাইকে দেখে, কতটা বাধ্য ছেলের মতো চলে যাচ্ছে আরোহীর সাথে কথা বলতে। সুমি ভাবি প্রেম আর আরোহীকে কিছু একটা বুঝিয়ে ওদের কাছ থেকে সরে গেলেন। প্রেম আরোহীর সাথে খুব হেসে হেসে কথা বলছিল। মুক্তি দূর থেকে তাদের দেখছিল। আমি বুঝলাম না, ভাইয়া আরোহীর সাথে এত হেসে হেসে কথা বলছে কেন? ভাইয়া তো এভাবে কোনো মেয়ের সাথে কথা বলে না। বুঝতে পারছিস না? তোর ভাইয়ার আরোহীকে পছন্দ হয়েছে, এখন ফুপুমণিকে বলে বিয়ের ব্যবস্থা করে। বাজে কথা বলবি না, ভাইয়া তোকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আসলে তোর ভাইয়াকে তুই চিনতে পারিসনি। আর সমস্যা কি? আরোহী তো খুব সুন্দর আর ভালো একটা মেয়ে, ওদের বিয়েটা হলে ভালোই হবে। দূর, তোর সাথে আসলে কথা বলাই উচিত না। প্রেম আর আরোহীর কথা বলাটা সবারই নজরে পড়েছে। প্রেম খুব রোমান্টিক মোডে আরোহীর সাথে কথা বলছিল। এমনিতেই প্রেমকে দেখেই মেয়েরা প্রেমে পড়ে যায়, আর সেই ছেলে যদি একটু রোমান্টিক মোডে কথা বলে তাহলে কি হবে সেটা বোঝাই যাচ্ছে। আরোহীর সেই অবস্থা হয়েছে। রুনা বেগম দূর থেকে প্রেম আর আরোহীকে দেখছিলেন। তিনি মনে মনে ভাবছেন, ছেলেটা কি তাহলে আরোহীকে পছন্দ করে ফেলেছে? তাহলে কি আমার মনের আশা মনেই থেকে যাবে? আকাশ তার বোনের ছেলেকে কোলে করে মুক্তির কাছে নিয়ে এলো। মুক্তি আদর করে ছেলেটাকে কোলে নিল। তোমার নামটা কি আমাকে বলা যাবে? আমার নাম রাজ। একটু থেমে থেমে কথাগুলো বলল। আসলে বাংলাটা একটু কম বলতে পারে। সেটাই স্বাভাবিক। মুক্তি রাজের উদ্দেশ্যে বলল, আমার কাছে একটা পুতুল আছে, তুমি দেখবে? মুক্তি পুতুলকে ডাক দিল। আকাশ পুতুলকে কোলে নিল। এই যে আমার পুতুল। এটা তো একটা মানুষ। না, এটা তো একটা পুতুল, তুমি দেখতে পাচ্ছ না? এই যে একটা পুতুল আর তুমি একটা পুতুল। আমি পুতুল না, আমি রাজ। আকাশ, মুক্তি আর বাকি সবাই হেসে উঠল। প্রেম দূর থেকে মুক্তি আর আকাশকে দেখছিল। আরশিও তার হাজবেন্ডকে মুক্তির সাথে পরিচয় করিয়ে দিল। আয়েশা বেগম আলাদা করে মুক্তির সাথে কথা বলছেন। তিনি আকাশকে ইশারা দিয়ে নিজের কাছে ডেকে নিলেন। আমাদের বাড়িটা তোমার কেমন লাগছে মা? ভালো আন্টি, আর এখানে সবাই খুব ভালো। সবাই কি বলেছে জানো? মুক্তি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলেছে? সবাই বলেছে তাদের সবারই তোমাকে খুব পছন্দ হয়েছে। মুক্তি একটু লজ্জা পেয়ে গেল। আয়েশা বেগম আর আকাশ হাসলো। এখানে যারা আছে সবাই আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। আমাদের এই অনুষ্ঠানের মূল কারণ হলো তুমি। এই অনুষ্ঠানের বাহানায় তোমাকে আমাদের বাড়িতে নিয়ে এসে আমাদের আত্মীয় স্বজনদের দেখালাম। আসলে ওনারা চাইছিলেন তোমাকে দেখতে। মুক্তি মাথা নুয়ে রেখেছে। আয়েশা বেগম মুক্তির হাত ধরে বললেন, তুই আমার এই ঘরে আসবি তো মা, আমার এই পাগলটার বউ হয়ে? আমার এই পাগলটা তোকে খুব ভালোবাসে। আমার আকাশ ছোট থেকে আজ পর্যন্ত আমার কাছে কিচ্ছু চাইনি। এই প্রথম তোকে দেখে আমার ছেলেটা আমার কাছে তোকে চেয়েছে। আমি জানি না আমার ছেলের চাওয়া আমি পূরণ করতে পারবো কিনা, আল্লাহ তোমাদের জোড়া একসাথে লিখেছেন কিনা, কিন্তু আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার ছেলের মনের আশা পূরণ হোক। মুক্তি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। আয়েশা বেগম আকাশ আর মুক্তিকে রেখে চলে গেলেন।
আলতাফ সাহেব আয়েশা বেগমকে ডেকে ইশারা দিয়ে প্রেমকে দেখালেন। কি ইশারা দিচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। আরে ওই যে আহরির সাথে যে ছেলেটা কথা বলছে তাকে চিনেছ? না, আমি চিনতে পারিনি। ওই ছেলেটা হলো রুনার একমাত্র ছেলে। কানাডা থেকে পড়াশোনা করে এসেছে। এখন বাবার বিশাল ব্যবসা দেখাশোনা করবে। বিদেশেও ওদের ব্যবসা আছে। তাই? তাহলে তো খুব ভালো ছেলে। ছেলেটা দেখতেও খুব সুন্দর, তাই না? আরোহী আর প্রেম কি সুন্দর করে হেসে কথা বলছে দেখেছো? আমার মনে হয় তোমার মেয়ের জন্য ও বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসতে পারে। ছেলেটাকে না আমার খুব ভালো লেগেছে। আমাদের আরোহীর জন্য যদি সত্যি সত্যি বিয়ের প্রস্তাব পাঠায় তাহলে আমি এখানে অমত করব না। তুমি অমত করলে আমি শুনবো নাকি? এত ভালো ছেলে কখনো কেউ হাতছাড়া করে? আলতাফ সাহেব আর আয়েশা বেগম হাসলেন। প্রেম মুক্তিকে দেখিয়ে দেখিয়ে আরোহীর সাথে হেসে হেসে কথা বলছিল, যাতে মুক্তি জেলাস ফিল করে। কিন্তু মুক্তি তো জেলাস ফিল করতো না, উল্টো সে প্রেমের দিকে তাকালোই না। অনেক রাত পর্যন্তই সবাই আকাশদের বাড়িতে ছিল। প্রেম যতক্ষণ পর্যন্ত আকাশদের বাড়িতে ছিল ততক্ষণ পর্যন্ত সে আরোহীর সাথেই ছিল। পরের দিন সকালে সুমি ভাবি মুক্তির ঘরে ঢুকলো। মুক্তি, কি করছিস? মাত্র গোসল করে বের হলাম, আজ মুক্তমণিতে যাব। আচ্ছা ভাবি, ওরা তো যাওয়ার কথা ছিল, তুমি কি জানো ওরা কি যাবে আমাদের সাথে? মনে হয় যাবে। তোমার হাতে কি? তোমার হাত পেছনে কেন? সুমি ভাবি হাতের ব্যাগটা মুক্তির সামনে আনলো। এই নে, এইটা তোর। কাল রাতে আকাশ মহাশয় এটা আমাকে তোকে দিতে বলেছে। মুক্তি বুঝেও না বোঝার ভান করে বলল, কি এটা? আর তুমি এটা কেন এনেছো? এনেছি তো কি হয়েছে? ছেলেটা নিজে পছন্দ করে তোর জন্য এটা কিনেছে, আর আমি আনবো না? বেশি ন্যাকামো না করে ধর এটা, আমি যাই। সুমি ভাবি মুক্তির হাতে ব্যাগটা দিয়ে চলে গেল। আদ্র, প্রেম, পলাশ, মৌ আর প্রিয়া ড্রয়িং রুমে রেডি হয়ে বসে আছে। রত্না বেগম মুক্তিকে কিছু একটা বলতে বলতে দিলারা বেগমের ঘর থেকে বের হয়ে এলেন। প্রেম আর চোখে মুক্তির দিকে তাকালো। মুক্তির লং টপসের সাথে জিন্সের প্যান্ট পরেছে, ওড়নাটা গলায় পেঁচিয়ে দুদিকে ফেলে রেখেছে, চুল উপরে তুলে বেঁধে পিছন থেকে ছেড়ে দিয়েছে, মাথায় সানগ্লাস। প্রেম মুস্কি হেসে চোখ নামিয়ে নিল। শোন তোরা, কিন্তু সবাই সাবধানে যাবি। আদ্র, তুই বাইক আস্তে করে চালাবি, আর প্রেম বাবা তুমি গাড়ি দেখে শুনে চালিও, আমরা চিন্তা করব। আচ্ছা ঠিক আছে বড় মামি, আপনি চিন্তা করবেন না। সবাই বাড়ি থেকে বের হয়ে গেল। আদ্র বাইকে বসতেই মুক্তি আদ্রর বাইকের সামনে গিয়ে দাঁড়ালো। আদ্র ভুরু কুচকে মুক্তিকে বলল, কি হয়েছে? তুই এখানে কেন? তুই গাড়িতে গিয়ে বস। গাড়িতে বসবো কেন? আমি তো বাইকে যাব। কেন? গাড়িতে সিট খালি থাকবে। তুই গাড়িতে গিয়ে বস, গাড়িতে এসি আছে, ভালো লাগবে। এই গরমে আর ধুলাবালিতে বাইকে যেতে হবে না। আমি কি আগে কখনো তোর বাইকে উঠিনি নাকি? আমার সমস্যা হবে না। কিন্তু আমার সমস্যা হবে। কি সমস্যা হবে তোর? তুই পিছনে থাকলে সুন্দরী মেয়েরা আমাদেরকে তাকাবে না। মুক্তি আদ্রকে মুখ ভেঙচি কাটলো। প্রেম গ্যারেজ থেকে গাড়ি বের করে দেখে মুক্তি আদ্রর বাইকের সামনে দাঁড়িয়ে আছে। প্রেম রাগে দাঁতে দাঁত চেপে ধরলো। গাড়িতে সবাই উঠে বসলো। মুক্তি, চলে এসো। মুক্তি পলাশের দিকে তাকিয়ে আবার আদ্রর দিকে তাকালো। যা, পলাশ ভাই ডাকছে। আরে শহরে গিয়ে তো আবার সেই নামতেই হবে। শহরে গিয়ে নামবি? আমি তো তোদের গাড়ির পিছন পিছনে থাকবো। এখন গাড়িতে যা বলছি। মুক্তি আদ্রর উপর রাগ দেখিয়ে প্রেমের পাশে সিটে গিয়ে বসলো। আজ প্রেম মুক্তির সিট বেল্ট লাগিয়ে দিল না। সিট বেল্ট তো দূরের কথা, প্রেম মুক্তির দিকে তাকাচ্ছেই না। প্রেমের কাল রাতের রাগ এখনো কমেনি। প্রেম না করার পর মুক্তি আকাশের বাড়িতে গিয়ে আকাশের সাথে কথা বলেছে। প্রেম এখনো সেটা ভুলতে পারেনি। প্রেম গাড়ি স্টার্ট দিল। মুক্তি গাড়ির জানালা খুলে বাইরের লুকিং গ্লাসটা একটু ঘুরিয়ে নিল, যাতে পিছনে আদ্রর বাইক দেখা যায়। প্রেম জিনিসটা খেয়াল করলো। সে আশ্চর্য হলো, মুক্তি পেছনের সিটে মৌ, পলাশ আর প্রিয়ার সাথে খুব গল্পে মজে আছে। মুক্তিও প্রেমের দিকে তাকাচ্ছে না। অবশ্য প্রেমকে আজ খুব ড্যাশিং লাগছে। সাদা টি শার্টের উপর কালো শার্ট, জিন্সের প্যান্ট পরা। প্রেমের চুলগুলোতে এমনিতেই খুব সুন্দর, চোখে সানগ্লাস। মুক্তি একটু পরপর লুকিং গ্লাসে আদ্রর দিকে ফলো রাখছে। পরনের বুক খোলা সাদা শার্টটা বাতাসে উঠছে, চুলগুলোও বাতাসে উঠছে। ছেলেটা রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে একটু পরপর চুল ঠিক করছে, চোখে সানগ্লাস। আলাদা একটা মুড নিয়ে বাইক চালাচ্ছে। মুক্তি আদ্রকে দেখে হাসলো। প্রেম আর চোখে মুক্তিকে দেখলো। প্রেম রাগে কটমট করছে।
প্রেম মনে মনে বলছে, আমি যে একটা হ্যান্ডসাম ছেলে ওর পাশে বসে আছি, সেদিকে মহারানীর খেয়ালই নেই। মহারানী গাড়ি বসে রাস্তায় আদ্রকে লুকিং গ্লাসে ফলো করতে পারে, কিন্তু আমার দিকে একবারও তাকাতে পারে না। আশ্চর্য। গ্রামের পথ পেরিয়ে শহরে কিছু দূর যেতেই মুক্তি প্রেমকে গাড়ি থামাতে বলল। গাড়িটা একটু দাঁড় করান প্লিজ। মুক্তি এই কথা বলার সাথে সাথে প্রেম গাড়িটা দাঁড় করায়। কি হচ্ছে মুক্তি, কোনো সমস্যা? না ভাইয়া, আমি আসছি। মুক্তি তার গলার ওড়নাটা মাথায় টেনে নিয়ে কপালের সানগ্লাসটা চোখে দিয়ে গাড়ির দরজা খুলতেই প্রেম বলল, তুমি কোথায় যাবে? আমি আসছি তোমার সাথে। না, আমার সাথে আদ্র আছে, আপনার আসার দরকার নেই। মুক্তি এই কথা বলার সাথে সাথেই আদ্রর বাইক নিয়ে প্রেমের গাড়ির সামনে এসে দাঁড়ালো। মুক্তি আদ্রকে দেখে গাড়ি থেকে নেমে গেল। ও আদ্র আছে সাথে, তাহলে সমস্যা নেই। আদ্র হাসি মুখে মুক্তির কাছে এগিয়ে এলো। প্রেম জানালার গ্লাস খুলে দিল। আদ্র বাইরে থেকে বলল, ভাইয়া আপনি একটু দাঁড়ান, আমরা আসছি। এই কথা বলে আদ্র মুখে নিয়ে রাস্তার অপর পাশে অনেক বড় একটা ফলের দোকানে ঢুকলো। প্রেম গাড়ি থেকে তাদের দিকে তাকিয়ে আছে। ওরা ফলের দোকানে ঢুকলো, মনে হয় ফল কিনবে। আচ্ছা, ওরা এখন ফল কিনে কি করবে? এখন কি ফল খেতেই হবে? কি বলছো তুমি? ওরা নিজেরা খাওয়ার জন্য ফল কিনবে কেন? আমরা মুক্তমণিতে যাচ্ছি, তাই বাচ্চাদের জন্য ফল কিনতে গেছে। বাচ্চারা মানে? হ্যাঁ, মুক্তমণিতে তো বাচ্চারাই থাকে। আমরা আসলে কোথায় যাচ্ছি? মুক্তমণিটা আসলে কি? মুক্তমণি তো একটা বাচ্চাদের এতিমখানা, আমরা সেখানেই যাচ্ছি। মুক্তি আর আদ্র বাচ্চাদের জন্য ফল কিনতে গেছে, আরো মনে হয় কিছু কিনবে। তোমরা আমাকে আগে বলবে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমিও বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে আসছি। হ্যাঁ, আমিও যাব। পলাশ মৌকে উদ্দেশ্য করে বলল, তোমরা বসো, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। বেশ কিছুক্ষণ পর মুক্তি আর আদ্র রাস্তার ওপাশ থেকে ফিরে আসলো। মৌ জানালার গ্লাস খুলে দিল। কি রে, ফল কিনতে পারিসনি? হ্যাঁ কিনেছি তো, আসলে অনেকগুলো ফল তো, প্যাকেটিং করতে সময় লাগবে। প্যাকেটিং করে ওনারা গাড়িতে দিয়ে যাবে। মোয়াপু, প্রেম ভাইয়া আর পলাশ ভাইয়া কোথায়? আরে প্রেম ভাইয়া তো রেগে গেছে, উনি নাকি জানে না আমরা এতিমখানায় যাচ্ছি, তাই উনি এখন বাচ্চাদের জন্য কিছু কিনতে আছে। পলাশও মনে হয় কিছু কিনবে। এগুলোর কোনো দরকার ছিল না। হ্যাঁ, যা যা লাগে আমরাই তো কিনবো। একটু পর প্রেম আর পলাশ অনেকগুলো জামা কাপড়, খেলনা আর অনেক চকলেট কিনে নিয়ে এলো। একটা লোক তাদের ব্যাগগুলো এগিয়ে দিতে এসেছে। প্রেম গাড়ির পেছনের ঢেকিটা খুলে দিল। লোকটা এক এক করে সবগুলো ব্যাগ গাড়িতে রেখে চলে গেল। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তি প্রেমের দিকে তাকিয়ে আছে। প্রেম তাকাতেই সে চোখ সরিয়ে নিল। প্রেম হাসলো। আরে আপনারা এত কিছু কেন নিয়ে এলেন? আরে বাচ্চাদের জন্য নিয়ে এলাম, সমস্যা কি? প্রেম তার হাতে রাখা একটা বক্স থেকে সবাইকে চকলেট বের করে দিল। সবাইকে একই রকম চকলেট দিল, শুধু মুক্তিকে অন্যরকম একটা চকলেট দিল। সেই চকলেটের প্যাকেটে হার্টের একটা ছবি দেওয়া ছিল। একটু পর দুইজন লোক ফলগুলো প্যাকেটিং করে গাড়িতে তুলে দিয়ে গেল। অনেকগুলো ফল কিনা হয়েছে। আদ্র মুক্তিকে উদ্দেশ্য করে বলল, তো এখন আমরা একটা ভালো কেকের দোকানে যাব, সেখান থেকে কেক আর কিছু মিষ্টি নিব। মুক্তি, কেক কেন? আজ মুক্তমণিতে আমাদের দুইটা পুস্কর জন্মদিন, তাই না মুক্তি? মুক্তি হাসি মুখে বলল, হ্যাঁ। তাহলে তো ভালোই হয়েছে, আমরা তাদের জন্মদিন সেলিব্রেট করতে পারবো। প্রেম ভাইয়া, আপনাকে আরো একটু কষ্ট করে গাড়িটা থামাতে হবে। ওকে, সমস্যা নেই। প্রেম আর পলাশ গাড়িতে গিয়ে বসলো। মুক্তি আর বাইকের সামনে গেল। কি হয়েছে? কি আর হবে, আমি বাইকে উঠবো। কেন, গাড়িতে কি সমস্যা? কোনো সমস্যা নেই। এই বলে মুক্তি আদ্রর বাইকে উঠে গেল। আদ্র হাসলো। মুক্তি বাইকে ওঠার সময় আদ্রর কাঁধে হাত রাখলো। প্রেম এটা দেখে তার সারা শরীরে যেন আগুন লেগে গেল। প্রেম মনে মনে বলছে, এই মেয়েটা কি আমাকে ইচ্ছে করে রাগায় নাকি? ইচ্ছে করছে ওকে মাথায় তুলে আছাড় মারতে। যতক্ষণ মুক্তি আদ্রর বাইকে ছিল ততক্ষণ দুজনে খুব হাসাহাসি করছিল। প্রেম গাড়ি থেকে সবকিছু ফলো করছিল। মুক্তি আর আদ্র একটা দোকানের ভেতরে গিয়ে কেক আর মিষ্টি কিনে নিয়ে গাড়িতে রাখলো। এবার তুই গাড়িতে গিয়ে বস। কেন? আমি তোর সাথে থাকলে বুঝি সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে ভাব নিতে পারিস না? আদ্র হেসে বলল, হ্যাঁ,
ঠিক তাই, তুই পিছনে থাকলে তো সুন্দরী মেয়েরা আমাদেরকে তাকাবে না। হ্যাঁ ঠিক এর জন্যই আমি বাইকে যাব। তুই গাড়িতে যাবি। মুক্তি কপাল কুঁচকে আদ্রর দিকে তাকালো। আদ্র মুক্তির দিকে চোখ বড় বড় করে তাকাতেই মুক্তি গাড়িতে গিয়ে বসলো। আদ্র মুস্কি হাসলো। মুক্তিমণিতে সবাই গাড়ি থেকে নামতেই ছোট ছোট বাচ্চারা মুক্তির দিকে দৌড়ে এলো। মুক্তির সব থেকে ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে সবাইকে আদর করতে লাগলো। প্রেম এই দৃশ্যটা খুব উপভোগ করছে। আদ্রর বাইক আসতেই সবাই আদ্রর দিকে দৌড়ে গেল। আদ্র পিচ্ছি একটা ছেলেকে কোলে তুলে নিল। এতিমখানার দারোয়ান আর রাধুনি এসে গাড়ি থেকে সব জিনিসপত্র নামিয়ে ভেতরে নিয়ে গেল। সবাই ভেতরে চলে গেল। মুক্তি বাচ্চাদের উদ্দেশ্যে প্রেম আর পলাশকে দেখিয়ে বলল, দেখো বাচ্চারা, এই দুই আঙ্কেল এই সবকিছু উপহার তোমাদের জন্য নিয়ে এসছে। সব বাচ্চারা একসাথে প্রেম আর পলাশকে ধন্যবাদ দিল। আসলে এই এতিমখানাটা অন্য সব এতিমখানার মতো না, দেখে বোঝা যায় না এটা একটা এতিমখানা। আর এখানের বাচ্চারাও অনেক স্মার্ট, তারা সব দিকেই পারদর্শী। এখানে সবকিছুই শেখানো হয়। সব বাচ্চাদের সাথে অনেকক্ষণ গল্প করলো। প্রেমের খুব ভালো লাগছে বাচ্চাদের সাথে থেকে। আদ্র প্রেম আর পলাশকে এতিমখানার চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে। এতিমখানার পরিবেশটা সত্যি খুব সুন্দর। এতিমখানাটা অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে। 3 তলা অনেক বড় একটা বিল্ডিং। বিল্ডিং এর সামনে এক পাশে খেলার মাঠ আর এক পাশে বাগান। বাগানে বিভিন্ন ধরনের ফল আর সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। আর মাঠে বাচ্চাদের খেলার জন্য পার্ক আইটেম কিছু খেলনা আছে। বিল্ডিং এর পেছনে খুব সুন্দর একটা বাধাই করা পুকুর আছে। জায়গা চারপাশ উঁচু দেয়ালে ঘেরা আর রাস্তার সাথে অনেক বড় একটা গেট। সত্যি খুব সুন্দর একটা জায়গা। আচ্ছা আদ্র, এই জায়গাটা আসলে কার? এই জায়গাটার বর্তমান মালিক আমি আর মুক্তি। প্রেম আর পলাশ কিছুটা অবাক হয়ে গেল। আসলে এই জায়গাটা ছিল আমার নানুমণির। এই জায়গার আশেপাশে যে জায়গাগুলো আছে ওই সবগুলো আমার নানুমণির। নানুমণির 2 মেয়ে 1 ছেলে। তিনি আর 2 মেয়ের 2 সন্তানকে মানে আমাকে আর মুক্তিকে এই জায়গাটা উপহার হিসেবে দিয়েছিলেন। নানুমণির জায়গাটা লিখে দিয়েছিলেন অনেক আগে। এতদিন জায়গাটা খালিই পড়েছিল, কিন্তু নানুমণি মারা যাওয়ার 1 বছর আগে তার একটা ইচ্ছের কথা আমাদের জানিয়েছিলেন। ওনার ইচ্ছে ছিল উনি একটা এতিমখানা করবেন। নানুমণি সেই ইচ্ছের কথা জানার পর আমি আর মুক্তি একটা এতিমখানা করার কথা চিন্তা করলাম, কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। তখন আমরা আমাদের ভাবনাটা বড়দের সাথে শেয়ার করি। তখন সেই মহৎ 4 জন মানুষ আমাদের এই এতিমখানাটা করতে সাহায্য করেছে। রাজু আঙ্কেল, রুনা আন্টি, আমার বাবা আর আমার মামা। মামা যেহেতু তার মায়ের শেষ ইচ্ছা ছিল তাই তিনি সর্বোচ্চ দিয়ে আমাদের সাহায্য করেছেন। আর আমার আর মুক্তির কাছেও কিছু টাকা ছিল। খুব ভালো। এই এতিমখানাটা কতদিন হলো বানানো হয়েছে? 3 বছর হয়েছে আমাদের এই এতিমখানাটা। তো এখন এই এতিমখানার খরচ কে বহন করে? আমরা বাইরে কারো কাছ থেকে কোনো টাকা নেই না। এই এতিমখানাটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত। আমাদের আত্মীয় স্বজন যেমন মামা বিদেশ থেকে প্রতি মাসে কিছু টাকা পাঠান, বাবা দেন, রাজু আঙ্কেল দেন, আর মুক্তি আর আমি যতটুকু পারি দেই। আর খরচ নিয়ে তেমন কোনো সমস্যা হয় না। আমাদের মুক্তি ম্যাডাম তো খুব বুদ্ধি। উনি বুদ্ধি করে ওই যে দেখেছেন ফলের গাছটা লাগিয়েছে, ওই গাছের ফল বাচ্চারা খাওয়ার পর বাকিগুলো বিক্রি করে দেওয়া হয়। পুকুরের মাছ চাষ করা হয়, সেই মাছ বাচ্চাদের খাওয়ানো হয়, আবার বিক্রি করা হয়। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এখানে এত পরিমাণে গাছে ফল আর পুকুরে মাছ আছে। সত্যি আদ্র, আমার খুব ভালো লাগছে তোমার কথাগুলো শুনে। সত্যি এটা খুব মহৎ একটা কাজ। আসলে পলাশ ভাইয়া মহৎ কাজ নাকি জানি না, তবে আমরা বেশি বাচ্চা এখানে রাখতে পারি না। ওই যে বললাম আমরা বাইরে থেকে কোনো টাকা নেই না। বেশি বাচ্চা রাখলে হিত বিপরীত হবে, পরে বাচ্চাদের কষ্ট পেতে হবে। তাই আমার আর মুক্তির ভাবনা হলো আমরা যদি 100 জনের মধ্যে 50 জন বাচ্চাকেও তাদের সব চাহিদা পূরণ করতে বড় করতে পারি তাতেই অনেক। হ্যাঁ, এটা ঠিক বলেছ। এই এতিমখানার নামটা অনেক সুন্দর। আদ্র হেসে বলল, হ্যাঁ, নামটা আমি রেখেছিলাম। আদ্র, তুমি এত নাম রেখে মুক্তমণি নামটা কেন রাখলে? আর এই নামটার মানে কি? আদ্র হেসে বলল, এই নামটাতে আমি আমার 2 জন প্রিয় মানুষের নাম যুক্ত করেছি। একটা নামের মধ্যে 2টা নাম? কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না। আদ্র আবারও হেসে বলল, খুঁজে পাচ্ছেন না? তাহলে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আসলে আমার নানুর নাম ছিল
মনিরা বেগম, মুক্তি থেকে মুক্ত আর মনিরা থেকে মণি, তাই মুক্তমণি। প্রেম অবাক হয়ে আদ্রর দিকে তাকালো। পলাশ হেসে বলল, ওহো, তাহলে মুক্তি তোমার প্রিয় মানুষ? আদ্র হেসে বলল, হ্যাঁ, ও আমার বেস্ট ফ্রেন্ড। মুক্তি শুধুই কি তোমার বেস্ট ফ্রেন্ড? আদ্র প্রেমের কথাটা বুঝলো না। হ্যাঁ, শুধু বেস্ট ফ্রেন্ড, না হলে আর কি হবে? প্রেম ঠোঁটের কোনায় মলিন একটা হাসি দিয়ে বলল, না, কিছু না। তবে আদ্র, তোমার খুব বুদ্ধি আছে। এই মুক্তমণিতে যে মুক্তির নাম লুকিয়ে আছে সেটা তো আমি ধরতেই পারিনি। আমি ঠিকই ধরতে পেরেছি, কিন্তু নামটা যে আর্দ্র রেখেছে সেটা বুঝতে পারিনি। আদ্র প্রেমের দিকে তাকালো। প্রেমের মুখটা মলিন হয়ে গেছে। হঠাৎ এতিমখানার কেয়ারটেকার এসে আদ্রকে জানালো, আদ্র বাবা, মুক্তি না নার্স রিপার সাথে রাগারাগি করছে। মেয়েটা অনেক রেগে গেছে। তুমি তাড়াতাড়ি যাও, নইলে মুক্তির মাকে কেউ থামাতে পারবে না। প্রেম, আদ্র, পলাশ অবাক হয়ে গেল। আদ্রর সাথে সাথে ও মাই গড বলে দৌড় দিল। প্রেম আর পলাশও তার পেছন ছুটলো। সবাই গিয়ে দেখে মুক্তি রেগে গেছে। আসলে মুক্তমণির একটা বাচ্চা আজ 2 দিন যাবৎ খুব জ্বর, কিন্তু এতিমখানার পার্মানেন্ট নার্স একদিনের কথা বলে 3 দিন যাবৎ বাড়িতে গিয়ে বসে আছে। কেয়ারটেকার বাচ্চাটা জ্বরের কথা তাকে জানানোর পরও সে আসেনি। মুক্তি আর আদ্র আসবে শুনে আজ সকালে সেই নার্স মুক্তমণিতে এসেছে। সেই কথা শুনে মুক্তি অনেক রেগে গেছে। আদ্র মুক্তির কাছে গিয়ে বসলো। মুক্তি, কি হয়েছে? তুই এত রাগ করছিস কেন? কেয়ারটেকার আদ্রকে সব ঘটনা খুলে বলার পর আদ্র ওই নার্সের দিকে রাগে দৃষ্টিতে তাকালো। সরি আদ্র ভাইয়া, আসলে আমার বাড়িতে একটা সমস্যা হয়ে গেছিল, তাই আমি সঠিক টাইমে আসতে পারিনি। নার্স রিপা মুক্তির দিকে তাকিয়ে বলল, সরি মুক্তি আপু, আমার আর এরকম কখনো হবে না। মুক্তি রাগে দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে আর একটা কথা বলারও চেষ্টা করবে না। তোমাকে আমি মুক্তমণিতে রাখবো না। তুমি যেতে পারো। আর এই ছোট ছোট বাচ্চাদের উপর মিনিমাম দায়িত্ববোধ নেই, তার এইখানে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি? নার্স রিপা মাথা নামিয়ে নিল। মুক্তি, তুই এসব কি বলছিস? ও চলে গেলে বাচ্চাদের কে দেখাশোনা করবে? তুই একটু বোঝার চেষ্টা কর। আমি সব বুঝেই বলছি, ওকে আমি এখানে রাখবো না। মুক্তি, আমি এত তাড়াতাড়ি নার্স কোথায় খুঁজে পাবো? সেটা আমি জানি না। তুমি ভালো একজন নার্স খুঁজে বের করো, আর যতদিন নার্স খুঁজে না পাওয়া যায় ততদিন আমি এখানে থেকে বাচ্চাদের দেখাশোনা করব। মুক্তির কথা শুনে সবাই হকচকিয়ে গেল। কি বললো মুক্তি? এটা এখানে থেকে যাবে মানে? আদ্র জানে মুক্তির রাগ, মেয়েটা সহজে রাগে না, কিন্তু রেগে গেলে তাকে কেউ বুঝতে পারে না। আদ্রও না। আদ্রর কোনো উপায় না পেয়ে ফোন বের করে কাকে যেন ফোন করলো। মুক্তি রুম থেকে বের হয়ে বারান্দায় চলে গেল। মুক্তির কথা শুনে প্রেম কি করবে বুঝতে পারছে না। মেয়েটা যে পরিমাণে জেদি, যদি সত্যি সত্যি এখানে থেকে যায়। কিন্তু প্রেমের তো এখানে কারোর সাথে পরিচয় নেই যে এখান থেকে একজন ভালো নার্স খুঁজে বের করবে। প্রেম মৌয়ের কাছে এগিয়ে গিয়ে বলল, মৌ, তুমি মুক্তিকে গিয়ে বুঝাও, ও এখান থেকে যাবে মানে কি? মৌ সঙ্গে সঙ্গে মুক্তির কাছে চলে গেল। আদ্র ফোনে কথা বলায় ব্যস্ত। মুক্তি, আমার কথা শোন, রিপাকে এইবারের মতো ছেড়ে দে। আর তুই এখানে থেকে যাবে মানে তুই বুঝতে পারছিস বাড়ির সবাই কিন্তু রেগে যাবে। আমি জানি বাড়ির কেউ রাগ করবে না, আর আমি রিপার কাছে বাচ্চাদের আর রাখবো না। ওর কোনো দায়িত্ব জ্ঞানটুকু নেই যে একটা বাচ্চার অসুস্থের সময় কাউকে পাশে না পেলে কেমন লাগে। মুক্তির চোখ থেকে পানি ছুটতে লাগলো। প্রেম, আদ্র, পলাশ, প্রিয়া পিছনে দাঁড়িয়ে আছে। আপু, আমি যে সময় খুব অসুস্থ হয়ে পড়তাম, তখন আমি যার কাছেই থাকি না কেন, আমি অনেক যত্ন পেয়েও আমি আমার মাকে খুব মিস করেছি। আমি অন্য কোনো সময় মাকে মিস করিনি, কিন্তু আমার অসুস্থতার সময় আমি আমার মায়ের হাতটা খুঁজেছি। বড় মা আমাকে, বড় মা, ছোট মা, ফুপুমণি, খালামণি সবাই আমাকে ছোটবেলা থেকে খুব আদর করে বড় করেছে। আমি এতগুলো মা পেয়ে নিজের মাকে কোনো সময় মিস করিনি, কিন্তু যখন আমি অসুস্থ হই তখন সবার এত যত্ন পেয়েও আমি আমার মাকে খুব মিস করি। মুক্তির কথাগুলো বলার সময় তার গলা ভারী হয়ে আসছিল। মুক্তির কষ্ট দেখে প্রেমের চোখ ছলছল করে উঠল। আদ্র তার চোখের পানি আটকে রাখতে পারল না। মৌ আর প্রিয়াও কাঁদছে। তুমি একটিবার এই বাচ্চাটার কথা চিন্তা করো। আমি এত ভালোবাসা, এত যত্ন পেয়েও অসুস্থতার সময় নিজের মায়ের একটু হাতের ছোঁয়া পাওয়ার জন্য কেঁদেছি। আর এই বাচ্চা দুইটা, আর এই বাচ্চাটা 2 দিন যাবৎ বিছানায় পড়ে আছে।
আর তার মাথায় একটু হাত বুলিয়ে দেবার মতো মানুষ নেই, তাহলে আমি কেন এরকম নার্সকে রাখবো? মৌ মুক্তির কথার পরে আর কিছু বলতে পারলো না। প্রেম মুক্তির কাছে এগিয়ে গেল। মুক্তি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু তুমি একটু চিন্তা করো, তুমি একদিক দিয়ে ভালো করতে গিয়ে অন্যদিকে খারাপ করছো না তো? মুক্তি নিজের চোখের পানি মুছে প্রেমের দিকে ঘুরে দাঁড়ালো। মানে? প্রেম মুক্তির দিকে তাকিয়ে বলল, মুক্তি দেখো, আমাদের হাতে ক্ষমতা আছে বলে আমরা হুট করে সিদ্ধান্ত নিতে পারি না। আজ তুমি যদি এই মেয়েটিকে এখান থেকে বের করে দাও, তাহলে ও এই মুহূর্তে কোথায় কাজ খুঁজে পাবে? ওর নিশ্চয়ই সংসার আছে, ওর সেই সংসারে টাকা দিতে হয়। তুমি যদি এইভাবে মুহূর্তে ওকে বের করে দাও, তাহলে ও কিভাবে ও সংসার চালাবে? তুমি কি এই কথাটা একবারের জন্য চিন্তা করেছো? পলাশ মুক্তির কাছে এগিয়ে গিয়ে বলল, আর মুক্তি, তাছাড়া মেয়েটা তোমার কাছে ক্ষমা চেয়েছে, তোমার ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। দ্বিতীয়বার ভুল করলে না হয় কোনো কঠিন সিদ্ধান্ত নিও, এবারের মতো ওকে ছেড়ে দাও। হঠাৎ করে পেছন থেকে ছোট ছোট কয়েকটা বাচ্চা মুক্তিকে ডাক দিল, মুক্তি আন্টি। মুক্তি সহ সবাই পেছন ফিরে তাকালো। খুব মিষ্টি একটা বাচ্চা এগিয়ে এসে মুক্তিকে জড়িয়ে ধরল। মুক্তি আন্টি, প্লিজ তুমি নার্স আন্টিকে যেতে বলো না। নার্স আন্টি আমাদের অনেক আদর করে, তুমি নার্স আন্টিকে ক্ষমা করে দাও। সব বাচ্চারা একসাথে বলে উঠল, তুমি নার্স আন্টিকে ক্ষমা করে দাও। মুক্তি বাচ্চাদের কথা শুনে হেসে ফেলল। মুক্তির হাসি দেখে সবাই হাসলো। আদ্র এগিয়ে এসে মুক্তিকে বলল, আমি ডক্টর আঙ্কেলকে ফোন দিয়েছিলাম, উনি বলেছে একজন নার্স আছে, উনি সেই নার্সের সাথে কথা বলে আমাকে জানাবে। এখন আমি কি করব আপনি বলুন ম্যাডাম। মুক্তির নার্স রিপার দিকে তাকালো। রিপা কান ধরে বুঝালো তার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। মুক্তি আদ্রকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, আপাতত নার্সের কোনো দরকার নেই। ডক্টর আঙ্কেলকে বলে দে, পরে যদি আমাদের নার্সের দরকার পড়ে তখন আমরা ওই নার্সের সাথে কথা বলে নিব। এই কথা বলে মুক্তি বাচ্চাদের নিয়ে বারান্দা থেকে রুমে চলে গেল। আদ্র হেসে মনে মনে বলল, আমি জানি মুক্তি, তুই কখনো এতটা নির্দয় হতে পারবি না। প্রেমও মুস্কি হাসলো। সে মনে মনে বলল, এই হৃদয়হীনার মনে সবার জন্যই দয়া মায়া আছে, শুধু আমার জন্যই কোনো দয়া মায়া নেই। সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতে বিকেল গড়িয়ে এলো। বিকেলের দিকে সামনের মাঠে ছোট করে জন্মদিনের আয়োজন করা হয়েছে। কেক কাটার পর বাচ্চারা একটু নাচ গান, কবিতা আবৃত্তি, বিভিন্ন রকমের মজার মজার খেলা খেললো। সবাই তাদের সাথে খুব মজা করলো। সন্ধ্যার দিকে মুক্তমণির সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মুক্তি লুকিং গ্লাস দিয়ে আদ্রর দিকে তাকিয়ে আছে। প্রেম বারবার মুক্তির দিকে তাকাচ্ছে, কিন্তু মুক্তি লুকিং গ্লাসে আদ্রর দিকেই তাকিয়ে আছে। মুক্তির চোখে মুখে ক্লান্তির ছাপ। কিছুক্ষণ পর মুক্তি লুকিং গ্লাসের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ল। প্রেম তাকিয়ে দেখে মুক্তি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে থাকা মুক্তিকে অপরূপ সুন্দর লাগছে, যেন রূপকার সে ঘুমন্ত রাজকন্যা। প্রেম মুক্তির দিকে তাকিয়ে হাসলো। সারাটা রাস্তায় মুক্তি ঘুমিয়ে এসেছে। হঠাৎ মুক্তির ফোনে রিং বেজে উঠল। মুক্তির ফোনটা তার হাতেই ছিল। মুক্তির ঘুমের ব্যাঘাত ঘটবে বলে প্রেম মুক্তির হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে আদ্র বলল, হ্যালো মুক্তি। আদ্র, মুক্তি ঘুমিয়ে পড়েছে। ও প্রেম ভাইয়া, আচ্ছা মুক্তি, ঘুমিয়ে পড়লে আর ডাকার দরকার নেই। ও ঘুম থেকে উঠলে বলে দিয়েন আমি বাসায় চলে গেছি। তুমি ওই বাড়িতে যাবে না? না, রাত হয়ে গেছে, আমি এখন আর ওই বাড়িতে যাব না। কাল আসবো, আপনাদের নিয়ে গ্রাম ঘোরাবো। প্রেম হাসলো। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে প্রেম ফোন রেখে দিল। ফোন রাখতেই মুক্তির সুন্দর একটা ছবি ভেসে উঠেছে ফোনের স্ক্রিনে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে ফোনের স্ক্রিনের ছবিটাতে সবার আড়ালে আলতো করে একটা চুমু দিল। কিছুক্ষণ পর প্রেমের গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। প্রেম পেছনে তাকিয়ে দেখে সবাই ঘুমিয়ে আছে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে তার ঘুম ভাঙানোর মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু সে নিরুপায়। প্রেম আস্তে করে মুক্তিকে ডাকলো, কিন্তু মুক্তির তো কোনো সাড়া শব্দ নেই। সে গভীর ঘুমে ডুবে রয়েছে। মুক্তিকে দেখে প্রেমের দৃষ্টিতে অন্যরকম এক নেশা চলে এলো। প্রেম তার হাত দিয়ে আলতো করে মুক্তির গালে ছুঁয়ে দিল। মুক্তি। প্রেমের ডাক শুনে মুক্তির ঘুম ভেঙে গেল। মুক্তি চোখ খুলে দেখে প্রেম ওর হাত দিয়ে তার গালে স্পর্শ করে আছে। মুক্তি তাড়াতাড়ি তার হাত দিয়ে প্রেমের হাত ছিটকে সরিয়ে দিল। প্রেম তো পুরো অবাক হয়ে গেছে। মুক্তি পেছনে তাকিয়ে দেখে সবাই ঘুমিয়ে রয়েছে। মুক্তি স্বস্তির নিঃশ্বাস ফেলল। মুক্তির ইচ্ছা করছে প্রেমকে ভালো করে শাসিয়ে দিতে,
কিন্তু তার চোখের দিকে তাকাতেই তো মুক্তির ভয় করে। মুক্তি গাড়ি থেকে নেমে গেল। প্রেম সবাইকে ডেকে ঘুম থেকে উঠালো। প্রেম গাড়ি গ্যারেজে রেখে এসে দেখে সবাই বাড়ির ভেতরে চলে গেছে, কিন্তু মুক্তি বাইরে দাঁড়িয়ে আছে। কি হলো মুক্তি, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? আদ্র এখনো এলো না? প্রেমের খুব রাগ হলো। সে ভারী গলায় বলল, আর্দ্রর জন্য তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে? আমি বুঝলাম না তুমি আসলে চাইছো কি। কাল তোমাকে না করা সত্ত্বেও তুমি আকাশের বাড়িতে গিয়ে আকাশের সাথে দেখা করেছো। কেন এরকম করছো মুক্তি? তুমি বুঝো না তুমি এরকম করলে আমার অনেক কষ্ট হয়। আমি তোমাকে অন্য কারো পাশে সহ্য করতে পারি না, তবুও তুমি বারবার আমাকে কষ্ট দাও কেন? মুক্তি প্রেমের কথার উত্তর না দিয়ে চলে যেতে চাইলে প্রেম মুক্তিকে ডেকে শান্ত গলায় বলে, দাঁড়াও মুক্তি, আর্দ্র ফোন করে বলেছে ও বাড়িতে চলে গেছে। প্রেমের কথা শেষ হওয়ার সাথে সাথেই মুক্তি বাড়ির ভেতরে চলে গেল। প্রেম কিছুক্ষণ বাইরে থেকে সেও বাড়ির ভেতরে চলে গেল। পরদিন সকালে নাস্তার পর দিলারা বেগম ওনার সব নাতি, নাতি বউ, নাতনি, নাতনি জামাই সবাইকে নিয়ে বেশ গল্প জুড়ে দিয়েছেন। গল্পের ফাঁকে সুমি ভাবি দিলারা বেগমকে বলল, দাদি তোমাকে তো একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলাই হয়নি। কথা রে বড় নাতবো? তোমাকে তো প্রেমকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আমরা তো প্রেমের জন্য মেয়ে পেয়ে গেছি, আর আমার মনে হয় প্রেমও সেই মেয়েকে পছন্দ করেছে, তাই না প্রেম? প্রেম অবাক হয়ে গেল। কি বলছিস? প্রেমের জন্য মেয়ে কোথায় খুঁজে পেলি? আমাকে দেখাবি না? আমার নাতবো আমাকে না দেখিয়ে তোরা সবাই মিলে পছন্দ করে ফেলেছিস? দাদি মেয়েকে তুমি দেখেছো? মেয়েকে আমি দেখেছি। কে সে? আলতাফ আঙ্কেলের ছোট মেয়ে, আকাশের ছোট বোন, নাম আরোহী। প্রেম এবার বুঝতে পারলো ওরা কার কথা বলছে। প্রেমের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। সে ভাবলো, এটাই সুযোগ। আচ্ছা, এই আরোহী মেয়েটাকে দিয়ে আমার মুক্তিকে জেলাস ফিল করালে কেমন হয়? হ্যাঁ, আমি এইটাই করব। নিজের মনের মানুষ অন্য কারো পাশে থাকলে যে কেমন লাগে সেটা ওকে ফিল না করালেও বুঝতে পারবে না। প্রেমের মাথায় এই বুদ্ধি আসার সাথে সাথে সে এমন একটা ভাব করে মুচকি হাসলো যেন সত্যি সত্যি প্রেম আরোহীকে পছন্দ করে ফেলেছে। কিন্তু আমি তো আকাশের ছোট বোনকে দেখিনি। তুমি ময়ের বিয়ের দিন আরোহীকে দেখেছো, কিন্তু তোমার মনে নেই। প্রেম মুক্তির দিকে তাকিয়ে দেখে মুক্তি মাথা নিচু করে বসে আছে। প্রেম মনে মনে ভাবলো, মহারানীর মনে হয় জ্বলন শুরু হয়ে গেছে। তাহলে তো আমার তাকে দেখতে হয়। অনেক সুন্দর দাদি, দেখলে তোমারও পছন্দ হয়ে যাবে। ও তাই নাকি? তাহলে তাকে নিয়ে আয় আমার কাছে, আমি দেখি। আমার যদি পছন্দ হয় তাহলেই সে আমার নাত বউ হতে পারবে, না হলে না। তাই না প্রেম? দিলারা বেগম প্রেমের দিকে তাকিয়ে হেসে কথাটা বলল। প্রেম হেসে মুক্তির দিকে তাকিয়ে বলল, তোমার অবশ্যই পছন্দ হবে নানু, সে খুব সুন্দর, ঠিক আমার মনের মতো। সবাই একসাথে হেসে উঠলে প্রিয়া বুড়ুকুচকে ভাবছে, ভাইয়া কি বলছে এসব? ভাইয়ার কি আজ মাথা খারাপ হয়ে গেছে? না, ভাইয়ের সাথে আমার আলাদা করে কথা বলতেই হবে। সবাই আরো অনেকক্ষণ যাবত আড্ডা দিল। দুপুরের খাওয়া দাওয়ার পর মুক্তি আদ্রকে ফোন দিল। কি খবর তোর? কালকের পরে তো একটা ফোনও দিলি না। আসলে তুই অনেক ব্যস্ত, তাই ফোন দেইনি। আমি ব্যস্ত তোকে কে বললো? তোদের বাড়িতে মেহমান এসেছে, তাদের তো তোর সময় দেওয়া উচিত, তাই ফোন দেইনি। তো তুই এখনো আসিসনি কেন? বড় মা সকালেও তোর কথা বলেছিল। আচ্ছা ঠিক আছে, একটু পর আসবো। পলাশ ভাইয়া বলেছিল তাদের নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখাতে। না, তো ওকে নেওয়া যাবে না। কেন? এত গ্রাম ঘুরতে হবে না। গ্রামের প্রত্যেকটা ছেলে তোর দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকবে। এইগুলো দেখে আমার মাথায় রক্ত উঠে যায়। আগের বার কি হয়েছিল তোর মনে নেই? আশ্চর্য, সেটা কি আমার দোষ নাকি? আর আগের বার তুই ইচ্ছে করেই ছেলেটাকে মেরেছিস। ছেলেটাকে মারার কোনো দরকার ছিল না, শুধু শুধু আমার দোষ দিবি না। হ্যাঁ, আমি তো ইচ্ছা করে ছেলেটাকে মেরেছি। তো কি করতাম আমি? তোকে জানানোটাই আমার ভুল হয়েছিল। ও তাই? মুক্তি একটু হেসে বলল, হ্যাঁ। আচ্ছা আদ্র, তুই বিয়ে করার পরেও কি আমাকে এভাবে প্রোটেক্ট করবি? আমার বিয়ের আগে তোর বিয়ে হয়ে যাবে, তখন তোর বড়ি তোকে প্রোটেক্ট করবে।
আচ্ছা আদ্র, এত এত ছেলেরা আমাকে প্রপোজ করে, বলে আমাকে নাকি দেখলেই তাদের ভালোবাসার ইচ্ছে হয়। আচ্ছা তুই আমাকে তোর এত কাছে পেয়ে তুই তো আমাকে একবারও প্রপোজ করিসনি। আচ্ছা তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি তো। কেন, তুই জানিস না? বন্ধুত্ব তো এক ধরনের ভালোবাসা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই যদি আমাকে নিজের প্রেমিকা হিসেবে কখনো ভালোবেসে থাকিস তাহলে আমাকে বলতে পারিস। ওকে, তাহলে ম্যাডাম আমি যদি তোমাকে বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে তুমি কি করবে? তাহলে আর কি করব? তাহলে তোকে বিয়ে করে ফেলবো।